পলিটিক্স তো করবেনই হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আপনি ছাত্র রাজনীতি করবেন, ছাত্রদের কোনো কল্যাণ করবেন না, তাহলে এটা কিসের রাজনীতি? আমরা যদি রক কাটতামই, তাহলে দেখুন আজকে যদি রক কাটার সংগঠন হতো, তাহলে সবচেয়ে বেশি রক কাটতো কে? আমি বেশি কাটতাম না? যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে। এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রোপাগান্ডা। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ইসলামের ছাত্র শিবির কেন করব, এই সংগঠন কেন বেছে নিব, এটি আপনার প্রশ্ন। তো এটা একটা বিস্তৃত আনসার, বাট সংক্ষেপে যদি আমাকে বলেন যে কেন করব, ছাত্র শিবির একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেখানে ছাত্র শিবির সেটা স্পষ্ট করেছে যে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। একজন মুমিন হিসেবে, একজন ইমানদার হিসেবে, আল্লাহর কাছে একজন গোলাম হিসেবে, মুসলমান হিসেবে এই দায়িত্ব কর্তব্য পালন করা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আবশ্যক। ছাত্র শিবির আপনাকে সেই আবশ্যিকতার দিকে একটি পরিবেশ দান করবে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একটা পরিবেশের গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদম দ্বীনে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। পৃথিবীতে কেউ চোর হিসেবে জন্মগ্রহণ করে না। পৃথিবীতে যেদিন সে আসে তাকে কেউ ডাকাত উপাধি দেয় না, তাকে সন্ত্রাসী উপাধি কেউ দেয় না, তাকে দর্শক উপাধি কেউ দেয় না, তাকে খুনি উপাধি কেউ দেয় না। কিন্তু সেই দ্বীনে ফিতরাতের উপর একটি সুবিমল অথবা খুবই চমৎকার, আমরা যদি আমাদের ছোট ভাই বোন অথবা আত্মীয় স্বজন যারা ভূমিষ্ঠ হয় নতুন, তাদের দিকে তাকায়, কত শুভ্র একটি চেহারা, কিন্তু এই চেহারার মানুষটাই একটা সময় সমাজের সবচেয়ে অধপতিত অথবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে স্বীকৃতি পায়। এখন প্রশ্ন হচ্ছে সেটা কেন হয়? সেটা হাদিসে বলছে সে এই পরিবেশের মধ্য দিয়ে যখন শিশুর তার বাবা মা অথবা তার চারপাশের পরিবেশ তাকে সে ফিতরাতের উপর টিকে থাকতে সহযোগিতা করে, অথবা তার পরিবেশটাই তাকে খারাপ হতে, নষ্ট হয়ে যেতে সহযোগিতা করে। ছাত্র শিবির হচ্ছে এমন একটি কাফেলা, এমন একটি পরিবেশ, এমন একটি তাঁবু যেখানে আসলে পরে আপনি সেই পরিবেশটা কাঙ্ক্ষিতভাবে পাবেন, যে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে চলা উচিত সেভাবে করে আপনি চলতে পারবেন। আরেকটা বড় জায়গা হচ্ছে, আমরা যদি আমাদের বাবা মাকে প্রশ্ন করি যে সন্তান হিসেবে আপনি আমার কাছে কি চান, বাবা মা বলবে তুমি মানুষের মতো মানুষ হও, এটাই বলবে, প্রত্যেক বাবা মা এটা বলবে। তো মানুষ হওয়ার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আপনি ভালো পড়াশোনা করবেন, একাডেমিকলি খুব ভালোভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন, ক্যারিয়ারের জায়গা থেকে একটা প্রফেশনে আপনি ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এই সমাজের দক্ষ হিসেবে, যোগ্য হিসেবে, একজন ফ্যাক্টর পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। বাবা মা এই বিষয়গুলো চায়। কিন্তু কখনো তো কোনো বাবা মাকে আমরা এই প্রশ্ন কি করেছি যে আপনার সন্তান জীবনের প্রত্যেকটা একাডেমিক জায়গায় গোল্ডেন A+ পেয়েছে, ওকে ফাইন, তিনি প্রফেশনালি বাংলাদেশে যদি ক্যাটাগরি করা হয় টপ 5-এর মধ্যে সবচেয়ে ভালো পজিশনে, ভালো প্রফেশনে তিনি গিয়েছেন, ওকে ফাইন। এরপরে যদি বলা হয় আপনার সন্তান নষ্ট হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, আপনি খুশি? তখন বাবা বলবে যে না, আমি তো খুশি না। আচ্ছা, আপনার সন্তান প্রফেশনালি পৃথিবীর সবচেয়ে সেরা প্রফেশনালিস্ট হয়েছে, ওকে ফাইন, কিন্তু সে একজন দর্শক হিসেবে সমাজে কোনো একটা প্রেক্ষাপটে পরিচিতি পেয়েছে, আপনি কি সেটা মেনে নেবেন? কোনো বাবা মা বলবে না, সেটা দরকার নেই। আমরা অনেক বাবা মাকে ফেস করছি, কেস পেয়েছি, তারা বলছে যে বাবা আমার সন্তানের পড়াশোনার দরকার নেই, অন্তত সে যে নষ্ট হয়ে যাচ্ছে, সে যে অনৈতিকতার সাথে জড়িয়ে যাচ্ছে, অন্তত এখান থেকে আমার সন্তানটাকে বাঁচাও। তো তার মানে হচ্ছে আমি আমার একাডেমিক লাইফ, আমি আমার দুনিয়ার দক্ষতা, ক্যারিয়ার, পাশাপাশি নৈতিকতা নামক একটি প্রশ্ন, যেটা আমাদের এই সমাজ সামষ্টিকভাবে আমাকে নৈতিক হতে উৎসাহিত করে না। ছাত্র শিবির সেই পরিবেশটা আপনাকে দিতে চায়, যার মধ্য দিয়ে আপনার ভিতরে হলিস্টিক একটা অ্যাপ্রোচ, হলিস্টিক একটা পজিশন থেকে সব কিছুর একটা ব্যালেন্স তৈরি হবে। আপনি সমাজে যেভাবে নেতৃত্ব দিবেন, ভালো মানুষ হবেন, আবার আল্লাহর কাছে আপনি ভালো গোলাম হবেন, আপনার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন, প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন। এই সব কিছুর কম্বিনেশন হচ্ছে ইসলামের ছাত্র শিবির। এখন বলতে পারেন যে ভাই এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আপনাকে যে কোনো জিনিস দেখতে হয়। আপনি শুনেছেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এখানে খুব ভালো পরিবেশ, খুব ভালো পড়াশোনা হয়, এখানে হল সিস্টেম আছে, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় এখানে সুন্দর একটা ক্যাম্পাস আছে। এখন আপনি এটা শুনেছেন, শোনার পরে আপনার করণীয় কি? করণীয় হচ্ছে আপনি এখানে প্র্যাকটিক্যালি এটাকে দেখতে হবে, আসতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপর হচ্ছে আপনার জাস্টিফিকেশন দিবেন যে ওকে, আপনার কথার সাথে কাজের মিল রয়েছে। ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই পরিবেশ কোনোদিন আমাদেরকে অনুকূলতা দেয় নাই। আমাদের প্রায় কয়েক হাজার ভাইকে গুম করা হয়েছে বিভিন্ন সময়ে, গত 15 বছর বা তার আগের যে সময়গুলো গিয়েছে। এর মধ্যে 7 জন ভাই এখনো পর্যন্ত আমাদের কাছে ফিরে আসে নাই।
গতকাল আমি পিরোজপুরে ছিলাম, সেখানে আমাদের আল মুকাদ্দাস ভাই ওনার ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনার মায়ের সাথে যখন কথা বলছিলাম, ওনার মা আমাকে বলতেছিল যে মুকাদ্দাস কি মানে ফিরে আসবে না? তোমাদের তো অনেকে ফিরে এসেছে আয়নাগর আবিষ্কৃত হওয়ার পর। আমি নিশ্চুপ, আমার কাছে তো কোনো জবাব নাই, এটা কি জবাব দেবো? আমরা র্যাবের কাছে গিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান যারা আছে সবার কাছে গিয়েছি, গুম কমিশনে গিয়েছি, সবার কাছে তথ্যগুলো দেওয়া হয়েছে। তারা এখন আমাদেরকে এই তথ্যগুলো দিতে পারবে। আমাদের অসংখ্য ভাইদেরকে আপনি পাবেন, শত শত ভাই যাদের হাত কাটা, হাত নাই। এই যে জুলাই আন্দোলনের পরে আমরা এই বিষয়গুলো দেখেছি যে একটা রাষ্ট্র কিভাবে করে মানুষদের উপর এত নির্যাতন করতে পারে, আর যেটা নীরবে নিবৃত্তে আমাদের উপর করা হয়েছে। শহীদ আবরার ফাহাদের ঘটনা আপনারা জেনেছেন, কিছুদিন আগে তার শাহাদাত দিবস গিয়েছে। আমরা সকলে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব ছিলাম। কিন্তু এখানে আমার সামনে একজন ভাই বসে আছেন, আপনারা হয়তো অনেকে জানেন অথবা জানেন না। তিনি আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই। তিনি বুয়েটের শিক্ষার্থী ছিলেন, উনি ওনার একাডেমিক কাজে বুয়েটে গিয়েছিলেন। আবরার ফাহাদকে যে কায়দায় পিটানো হয়েছিল, যেভাবে নির্যাতন করা হয়েছিল, বরং তার চেয়ে কোনো অংশে কম করে না, ভাইয়ের উপর তার চেয়ে বেশি অংশে করা হয়েছিল। আল্লাহ তাআলা আবরার ফাহাদকে নিয়ে গেছেন, ভাইকে এখনো রেখেছেন। এভাবে করে আমাদের হাজার হাজার কেস রয়েছে। এখন প্রশ্ন হলো যে এত কিছুর পরও ছাত্র শিবির কিভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে? এর একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের আদর্শিক যে জায়গা, আদর্শিক যে পজিশন, সেটা ৭৭ সালে যা বলেছিলাম, যা আমরা ঘোষণা দিয়েছিলাম, ঠিক একই জায়গায় এখনো পর্যন্ত আমরা ধরে রাখতে পেরেছি। আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি শিবির হিসেবে পৃথিবীতে আগমন করছেন? শিবির পৃথিবীতে আগমন করি নাই। ইভেন যখন শিবিরের কর্মী হয়েছে তখনও শিবিরের স্পষ্ট বিরোধিতা করতাম প্রায় জায়গায়, এবং প্রোগ্রামে গেলে একটা কমন প্রশ্ন থাকতো, ভাই রক কাটেন কেন আপনারা? আপনারা তো ভাই রাজাকার। তো তার মানে হচ্ছে আমাদের জন্মের পর থেকে ছোটবেলা আমাদের মাথায় প্রশ্নগুলো সেট করে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে যখন তাদের কথা এবং কাজ সবগুলোর মধ্যে মিল পেলাম, আর চতুর্পাশ থেকে যে প্রোপাগান্ডা চালানো হয় সেটার সাথে কোনো মিল পেলাম না, তখনই ছাত্র শিবিরের প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। আমার দুটি প্রোগ্রাম, এটা প্রায় জায়গায় বলে থাকি, দুটি প্রোগ্রাম ছাত্র শিবিরকে জানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গা অনেক বেশি উপরে নিয়ে গেছে। একটা হলো যখন এসএসসি দাখিল পর A+ সংবর্ধনা হয়েছিল, সেই A+ সংবর্ধনায় মানে এত চমৎকার ভাবে সেখানে যারা এসেছিলেন, প্রোগ্রামটা ডিজাইন হয়েছিল, আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে ছাত্র শিবির সম্পর্কে জানার বিষয়ে। এবং একজন শিক্ষার্থীর এত চমৎকার গাইডলাইন, যেটা আমার এখনো পর্যন্ত সেই গাইডলাইনের মধ্যে আছি বলে মনে হয়। আরেকটা প্রোগ্রাম ছিল শব্বেদারি, যেটা ছাত্র শিবির নৈশ ইবাদত হিসেবে পালন করে। অর্থাৎ একটা মসজিদে বা কোথাও সকলে মিলে রাতে আসবে, সেখানে দারসুল কোরআন হবে, এরপরে হচ্ছে রাতে দাঁড়িয়ে কিয়ামুল লাইল অথবা নামাজ পড়া হবে, নফল নামাজ, এরপরে সেখানে দোয়ার অনুষ্ঠান হয়। এই দোয়ার অনুষ্ঠানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে মানুষগুলোকে আমরা রাজনীতি বলি, অনেকভাবে গালি দেই, অথচ এই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে এত বেশি কান্নাকাটি করতে পারে। এবং সেই কান্নার মধ্যে তিনি নিজের জন্য যেমন বলছেন, এরপর তিনি বাবা মায়ের জন্য দোয়া করছেন, তার পরিবার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করছেন। এবং একটা পর্যায়ে এসে দেখলাম যে সে দায়িত্বশীল ভাইরা তাদের যারা বিরোধিতা করে, যাদেরকে তারা বিভিন্ন সময় অর্থাৎ তাদেরকে গালি দেয় অথবা প্রোপাগান্ডা চালায়, তাদের জন্য দোয়া করছেন। যারা আমাদের না বুঝে বিরোধিতা করে, তুমি তাদেরকে বুঝ দান করো, তাদেরকে এই সমাজের জন্য ভালো কাজ করার তৌফিক দান করো। এই কিছু কিছু বিষয় ছাত্র শিবির সম্পর্কে জানার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গাটা অনেক বাড়িয়ে দিয়েছে। তো আমি এভাবে শেষ করতে চাই, বর্তমান যেহেতু তথ্য প্রবাহটা অনেক বেশি ফাস্ট, এখন অনলাইন থেকে শুরু করে সব জায়গায় ছাত্র শিবিরকে আপনার জানার সুযোগ রয়েছে। আমাদের হিউজ প্রকাশনা রয়েছে, সাহিত্য রয়েছে। আপনি যদি এগুলো স্টাডি করেন, পড়েন, জানেন, তাহলে ছাত্র শিবিরকে সম্পর্কে আপনি জানতে পারবেন। আর শিবিরের কেন্দ্রীয় সভাপতির জায়গা থেকে আমি আপনাকে কোনোদিন শিবির করতে বলবো না, বা শিবির সম্পর্কে জানার জন্য এবং শিবিরের কাজগুলো যদি ভালো লাগে অ্যাটলিস্ট আপনি সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করছি। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন ভাই, আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয়? আচ্ছা, তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি, সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে, আর গোপনে গোপনে আমরা এটা দেখব, এজন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলা হয়। আর কোনো উত্তর তো আমাদের কাছে নাই। যারা আমাদেরকে গুপ্ত বলে, যদি গত 1 বছরের কাজগুলোকে আপনি 2টা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদেরকে গুপ্ত বলা হয় তাদের কার্যক্রমের লিস্ট, তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন। এখন কেন বলে? বলার কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না। আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্যে বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন, আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই, তৈরি করে দিই, ডিজাইন করে দিই, তারপরে অহেতুক কাজ নিয়ে থাকবেন না।
ছাত্র দলের একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি, কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশে কখনোই কাম্য নয় এই ধরনের হত্যাকাণ্ডগুলো। কিন্তু দেখুন সেটার রিজনটা কি পাওয়া যাচ্ছে এখন যখন উদ্ঘাটন করা হচ্ছে, এটা প্রেম ঘটিত নারী ঘটিত একটি বিষয়, অথচ এটা নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনারা মিছিল করেছেন এবং ওনাদের পক্ষ থেকে, ওনাদের হায়ার অথরিটি থেকে শুরুতে লেখা হয়েছে যে তাকে রক কেটে হত্যা করা হয়েছে। তার মানে ইন্ডিকেশনটা কোন দিকে দেয়া হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র দলের মারা গিয়েছে, কোনো যাচাই বাছাই ছাড়া, কোনো কথা ছাড়া অহেতুকভাবে বলে দেয়া হলো এটা ছাত্র শিবির হত্যা করছে। আর ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি তো মিডিয়ার সামনে সরাসরি প্রকাশ্যে বলেছেন, যখন একটা প্রশ্ন করা হলো যে ভাই এটা কি বলবো, বলছে শিবিরের উপর দায় দিয়ে দাও। এই হলো বাংলাদেশের রাজনীতি। আমরা এই রাজনীতিগুলোর একেবারে পরিসমাপ্তি চাই। আমরা চাই যে প্রত্যেকেই তার নিজস্ব এজেন্ডা নিয়ে, নিজস্ব কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরুক। আমাদেরকে বলা হয় যে আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স কেন করেন? তো ওয়েলফেয়ারই তো রাজনীতির মূল কথা। আপনি পলিটিক্স তো করবেন হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আপনি ছাত্র রাজনীতি করবেন, ছাত্রদের কোনো কল্যাণ করবেন না, তাহলে এটা কিসের রাজনীতি? রাজনীতি কি শুধুমাত্র আমার পকেটে টাকা ভারী করার জন্য, চাঁদাবাজি করার জন্য, আমি টেন্ডারবাজি করবো, এটার জন্য রাজনীতি? রাজনীতি মানেই তো হচ্ছে ছাত্রদের কল্যাণে আপনি কাজ করবেন। সেই কল্যাণের জন্য অর্থ প্রয়োজন। আপনি অর্থ রাষ্ট্রের যে সিস্টেম রয়েছে, প্রশাসনের যে সিস্টেম রয়েছে, সেটা ছাত্রদের কাছে তুলে দেন, যার হকদার তার কাছে তুলে দেন। আপনি অ্যালামনাই থেকে সেখান থেকে কালেক্ট করেন। কিন্তু আমরা তো আমাদের এই ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য কারো কাছে চাঁদাবাজি করতে যাই নাই, কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা তুলে এনে তো কাউকে দেই নাই। যারা আমাদেরকে আগ্রহ করে ছাত্রদের কল্যাণ করতে চায় আমাদের মাধ্যম দিয়ে, আমরা তো সেই কাজগুলো করে যাচ্ছি। এজন্য যারা আমাদেরকে গুপ্ত বলে, আমরা মুচকি হাসি ছাড়া আসলে কোনো উত্তর এটার জন্য নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে রাজনীতিতে যোগ দিলে কতটা নিরাপদ থাকতে পারে? তো আমাদের যেটা কনসেপ্ট, বাংলাদেশে তো টোটাল এখন যেটা রেশিও প্রায় অলমোস্ট 50%, পুরুষ 50%, মহিলা 50%, এবং কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টিকুলারলি দেখা যায় যে মেয়েদের রেশিওটা একটু বেশি, একটু বেড়ে গিয়েছে। এখান থেকে যে ছাত্রীদের বিশাল একটা গোষ্ঠীকে আপনি যদি পলিসি মেকিং এর বাইরে রাখেন, তাহলে আসলে রাষ্ট্রের পলিসিগুলো যথাযথভাবে হবে না বলে আমরা মনে করি। তো সে জায়গা থেকে আপনি এই যে দেখুন আমাদের বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, এখানে আমাদের প্যানেলে কিন্তু ছাত্রী বোনেরা ছিল, তো তারা তো আলহামদুলিল্লাহ ভালোভাবে সেটাকে পারফর্ম করছে এবং তারা ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলছে। এবং আমরাও এটাতে বিশ্বাস করি যে ছাত্রদের যেভাবে আলাদা প্ল্যাটফর্ম থাকবে, ছাত্রীদেরও তাদের নিজস্ব পলিসি, নিজস্ব অধিকারের জন্য অথবা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এটার জন্য তাদেরকেও রাজনীতিতে আসা দরকার। তবে সেটা অবশ্যই বাংলাদেশের যে প্রেক্ষিত, বাংলাদেশের পরিবেশ, সেটাকে যতটুকু আছে আরো ডেভেলপ করার প্রয়োজন বলে আমি পার্সোনালি মনে করি। আপনাদের সংগঠনে গবেষণার জন্য ফান্ডের কোনো ব্যবস্থা আছে কি? আমাদের কিছু লিমিটেশন আছে, ফান্ড আছে, তবে যেমন প্রয়োজন হচ্ছে 100 জনের, আমরা হয়তো 100 জনকে দিতে পারি না, সেখানে হয়তো 5 জন বা সর্বোচ্চ 10 জনকে দিতে পারি। এটা আমাদের লিমিটেশন, আমরা স্বীকার করে নিচ্ছি। বাট বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গা থেকে, সরকারের জায়গা থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে গবেষণার এই ফান্ডকে অনেক বেশি বাড়ানো। এখানে খুবই দুঃখজনক একটি বিষয় হলো, উচ্চশিক্ষা বলতে আসলে যা বোঝায়, বাংলাদেশে আসলে আদৌ সেটার কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, এটা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন তোলার সুযোগ আছে। আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা হচ্ছে একটা সার্টিফিকেট ওরিয়েন্টেড, একটা প্রসেস ওরিয়েন্টেড, অর্থাৎ আপনি একটা সিস্টেম এবং প্রসেসের মধ্য দিয়ে গেলেই আপনি একটা সার্টিফিকেট এবং খুব হাই সিজিপি পেয়ে যাবেন। এখানে আপনি কি শিখছেন, কি গবেষণা করছেন, এটা খুব বেশি ম্যান্ডেটরি বিষয় না। এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য। আমরা আশা করছি বিগত সময়ে যারা এখানে ক্ষমতা ছিল, তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা মানে গোলামী তন্ত্রের মধ্য দিয়েই নিয়ে গিয়েছে। তারা জানে যে এখানে যদি মানুষ অনেক বেশি ইনোভেটিভ হয়ে যায়, তারা যদি অনেক বেশি চিন্তাশীল হয়ে যায়, তাহলে আসলে তাদের ক্ষমতা টিকে থাকবে না। এই জন্য আমাদেরকে সবসময় এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে, খুব ভালো ভালো রেজাল্ট, খুব ভালো ভালো সার্টিফিকেট, বাট আমাদের ভিতরে চিন্তাশীলতা ছিল না। তো আমরা প্রত্যাশা করব সরকারের জায়গা থেকে সরকার এই গবেষণা খাতে বরাদ্দ বাড়াবে এবং আমরাও এই জায়গা থেকে আরো কিভাবে প্রমোট করা যায়, অ্যালামনাইদের কিভাবে কানেক্ট করা যায়, অথবা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা এই গবেষণা খাতে ইনভেস্ট করতে চায় অথবা যারা ডোনেশন করতে চায়, আমরাও তাদেরকে উৎসাহিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ছাত্র শিবির কি ভূমিকা রাখছে? আমরা কিছুদিন আগে 30 দফা দাবি উত্থাপন করেছি বাংলাদেশ শিক্ষা সংস্কারের জন্য। আমাদের এখানেও দুর্ভাগ্য, দেখুন আজকে স্বাধীনতার এতগুলো বছর হলো, অথচ কমপ্লিট কোন শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করতে পারিনি।
সেই কুদরতি খোদা শিক্ষা ব্যবস্থার একটা ওনারা কিছু প্রস্তাবনা দিয়েছিলেন। এরপরে মাঝখানে আরো অনেকগুলো কমিশন হয়েছিল, অনেক সংস্কার কমিশন হয়েছে, কিন্তু ওই অর্থে এই জাতিসত্তার যে উৎস, যে ইতিহাস, এই জাতিসত্তা যা দাবি করে সে আলোকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। আমরা সেই দাবিগুলোর মধ্যে একটা কমিশন গঠন করার বিষয়ে বলা হয়েছে। এরপরে শিক্ষার যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া, যেহেতু আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে এবং উচ্চ শিক্ষার জন্য সে পরিমাণ আমাদের বরাদ্দ বা সুযোগ নেই, সুযোগের স্কোপটা খুবই লিমিটেড, এজন্য কারিগরি শিক্ষাকে প্রমোট করার বিষয়ে আমরা বলেছি। এরপরে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর বিষয়ে বলেছি। এভাবে আপনারা সুযোগ থাকলে একটু দেখে নেবেন, সেখানে 30 দফা দাবি আমরা উত্থাপন করেছি এবং এই দাবিগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাব ইনশাআল্লাহ। শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশে ভূমিকা কতটুকু রাখছে? আমরা সামগ্রিকভাবে সারা দেশের জন্য কাজ করছি, তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ভাইরা এখানে আছেন, আমি আশা করব ভাইরা এই জায়গাগুলোতে অনেক বেশি গুরুত্ব দিবেন। নরমালি যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, আপনাদের সমস্যাগুলো যেগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করা হয়। আপনাদেরকে নিয়ে বেশ কিছু সামিটের আয়োজন ভাইরা করেছেন। এরপর সায়েন্স রিলেটেড একটা প্রজেক্ট সামনে ভাইদের আয়োজন রয়েছে। তো এইভাবে করে সামষ্টিকভাবেই যে বুদ্ধিভিত্তিক জায়গাগুলো, আপনারা জানেন যে আমাদের সাহিত্য বিভাগ রয়েছে, আপনারা যারা সাহিত্য চর্চা করেন আপনারা আমাদের এই বিভাগের মাধ্যমে ইনক্লুড হতে পারেন, সেখানে হিউজ অপরচুনিটি আপনার জন্য থাকবে। আমাদের কালচারাল বিভাগ রয়েছে, গবেষণা বিভাগ রয়েছে, আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে। যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদেরকে প্রমোট করা, তাদেরকে রেডি করা, কি কি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, সবকিছুর ক্ষেত্রে আমাদের টোটাল 34টি বিভাগ ছাত্র শিবির কাজ করছে। তো আশা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতেও যদি কোনো ঘাটতি থাকে ভাইয়েরা এই বিষয়গুলোতে সচেতন হবেন এবং আরো বেশি অগ্রসর হবেন। ইসলামী ছাত্র শিবিরকে রক কাটা, আপনারা কি রক কাটেন? আরেকটা প্রশ্ন, আমরা যদি রক কাটতামই তাহলে দেখুন আজকে যদি রক কাটার সংগঠন হতো তাহলে সবচেয়ে বেশি রক কাটতো কে? আমি বেশি কাটতাম না? এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন, কিভাবে? এটা তো অবাক করার বিষয়। আপনারা তো দৌড়ে পালাই যাওয়ার কথা। যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আমরা ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা, কারণ কি যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে, এটা আপনারা না গিয়ে এখানে বসে আছেন। তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রপাগান্ডা। এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না, এখন একটা মানুষকে কি বলবে? ছাত্র শিবিরকে কি বলা যায়? ছাত্র শিবিরকে খুনি বলা যায় না, ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না, ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না, টেন্ডারবাজ বলা যায় না, দর্শক বলা যায় না, তাহলে কি বলবো? কিছু তো একটা বলতে হবে। গত কয়েকদিন আগে চমৎকার কিছু ঘটনা আর কি। গত কয়েকদিন আগে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়। এগুলো প্রায় সময় প্রায় ইউনিভার্সিটিতে ঘটে। তো কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র একটু ধমক দিয়েছেন। তো জুনিয়র কি করছেন, তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথে হতে বলেছেন, যেটা হয় কনফ্লিক্ট মোডে। তো আসার পরে তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলেন, জুনিয়ররা ঘিরে ঢোকে তাকে এক ধরনের মানে হিজিং করার চেষ্টা করলেন, এক ধরনের ধাক্কাধাক্কি করার চেষ্টা করলেন। তো ওনার হাতে এক ধরনের টেস্টার, ওই যেগুলো ইলেকট্রিসিটি বা এরকম কিছু একটা ওনার ব্যাগের মধ্যে ছিল। তো উনি আত্মরক্ষার জন্য এটা নিয়ে হচ্ছে একটু মানে নাড়াচাড়া করছেন। তো পরবর্তী আমরা মিডিয়ার সামনে দেখতেছি একজন ভাই এখানে একটু হালকা ওই যে একটু চিড়ে গেলে যেটা হয় আর কি, একটু দাগ বা লাল হয়ে গেছে। তো উনি এটা দেখায় বলতেছেন যে আমার রক কাটার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, খুবই অবাক করার বিষয়টা আমার ছাত্র দলের আমাদের ভাইদের কেন্দ্রীয় পেজ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীলরা শেয়ার করতেছেন যে শিবির রক কাটার চেষ্টা করছে। এরপরে বলা হয়েছে, সাংবাদিক প্রশ্ন হচ্ছে এটা কে করছে? বলছে আমার এক সিনিয়র করছে। তিনি কে? তার রাজনৈতিক পরিচয় আছে, তিনি সম্ভবত শিবির করেন। এই হলো আমাদের বাস্তবতা এবং আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি, দুর্ভাগ্য আমাদের জন্য। তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। আমরা প্রশ্নোত্তর শেষ করি। আচ্ছা, না হলে বলি, আপনাদের গরম তো অনেক বেশি, শেষ করার প্রয়োজন। আচ্ছা, ওকে। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এই বিষয়ে প্রশ্ন করেছেন। আপনারা সম্ভবত খেলাফত চান না। আচ্ছা, এই বিষয়টা একটা শ্রেণীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে আমরা খেলাফত চাই না। আমরা আমাদের কোথায় বলেছি? একটা বক্তব্য দেখান। আমাদের তো অনেক বক্তব্য আছে, ইউটিউবে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। একটা লাইন দেখান যে আমরা বলেছি যে আমরা কোনোদিন কোথাও খেলাফত চাই না, অথবা আমাদের কোনো পাবলিকেশনে এটা বলা আছে যে একটা লাইন পাওয়া গেছে খেলাফত চাই না। এখন খেলাফতের পরিধি তো আমাকে বুঝতে হবে, খেলাফতটা কিভাবে এসেছিল পৃথিবীতে, কিভাবে সেটা কন্টিনিউ করেছে, এরপর কেন আজকে এটা ডাউনে চলে গেছে, এটার পজিশনটা এখন কোথায়, এটাকে কোথায় নিয়ে যেতে হবে,
এই বিষয়গুলো একটু ডিপলি অবজারভেশনের প্রয়োজন। এখন গণতন্ত্র যে প্রক্রিয়া বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যেই সমস্যা রয়েছে। আমি এটা এর আগে কোথাও একটা বলেছিলাম। এখন একটা রাষ্ট্রের সংবিধানের মূলনীতি 4টা বিষয় বলা হয়েছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, এরপরে বলা হয়েছে কি ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ। একটার সাথে কন্ট্রাডিক্টর, ঐতিহাসিকভাবে একটা মতবাদের সাথে সবসময় দ্বান্দ্বিকতার মধ্যে ছিল এবং কনফ্লিক্ট করেছে। গণতন্ত্র, সমাজতন্ত্র একটার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকে। আবার যখন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ বলতেছেন, এটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে। এখন এই সবগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুকে আপনি এক জায়গায় এসে একটা রাষ্ট্রের মূলনীতি হিসেবে দাঁড় করিয়েছেন। এখানে কোনো কিছু আসলে তার প্রপারলি কাজ করবে না। এটাই খুব স্বাভাবিক, এটাই খুব সায়েন্টিফিক, এবং এটাই হয়েছে। আমরা আসলে কোন মুখী, আমাদের জাতীয় আদর্শ কি, এটা আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না, এবং আমাদের জাতীয় ঐক্যগুলো তৈরি হয় না। এক একজন এক এক দিকে একটা ডাইভার্স মোডে সবসময় থাকে। মানুষের মতের ভিন্নতা থাকতে পারে। একটা ইস্যু যখন আসবে, আপনি একটা মত দিবেন, উনি একটা মত দিবে, আরেকজন আরেকটা মত দিবে, কিন্তু দিন শেষে তো অন্তত সবাই কিছু ইস্যুতে এক ঐক্যবদ্ধ হতে হয়, নাহলে তো একটা সমাজ চলতে পারে না, একটা রাষ্ট্র চলতে পারে না। কিন্তু আমরা ঐতিহাসিকভাবে সবসময় কন্ট্রাডিক্টরি একটা জায়গা থেকে এই রাষ্ট্র পরিচালনা হচ্ছে। তো সে জায়গায় গণতন্ত্রের প্রচলিতভাবে যেটা বলে, অনেক কিছু ইসলামের সাথে মার্চ করে। এটা একটু খেয়াল করতে হয়, আমাদের একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হয়। যেমন গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। এখন প্রশ্ন হলো, ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতাকে প্রমোট করে না? অবশ্যই করে। ইসলাম যেটা বলেছে, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে কোনো একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পাবেন, তিনি সবসময় পরামর্শ ভিত্তিক ভাবে কাজ করার চেষ্টা করতেন। সাহাবা আজমাইনদের সাথে কাজ করতেন, পরামর্শ করতেন। এখন দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হলো, তিনি যখন ইন্তেকাল করলেন, তখন খলিফা হিসেবে আবু বকরকে সবাই নেতা হিসেবে নির্বাচিত করলো। এখন বিষয়টা কি এমন ছিল আবু বকর নিজে এসে বলছে যে আমি সবার নেতা হতে চাই? এমন বলেন নাই। তাহলে কিভাবে করা হয়েছে? সেখানে কি বাংলাদেশের মতো এভাবে করে ভোটিং সিস্টেম ছিল? ভোটিং সিস্টেম ছিল না, তবে মতের সবার মতগুলোকে একসাথে করে পরামর্শ ভিত্তিক করে তারা সিদ্ধান্তগুলো নিয়েছিল। এখন একটা সমাজে আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন, কিন্তু সেই সমাজের কেউ সেই আদর্শকে গ্রহণ করতে চায় না, তাহলে আপনি কি সেখানে সেই আদর্শকে চাপিয়ে দিতে পারবেন? পারবেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হলেন, তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। সবাই একটু একটু করে, দুই একজন করে করে দাওয়াত গ্রহণ করলো। আবার একটা অংশ ওনার বিরোধিতা দাঁড়িয়ে গেলেন, এবং একটা পর্যায়ে আসলো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে হত্যা করা হবে, এবং সেই প্রেক্ষিতে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। দেখুন, যদি আগেই এখানকার মক্কার অধিকাংশ মানুষগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের দাওয়াতকে গ্রহণ করে নিত, তাহলে তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার প্রয়োজন হতো না। কিন্তু মদিনায় গিয়ে যিনি তখন আস্তে আস্তে ইসলামের চারদিকে ছড়িয়ে দিলেন, সবার মাঝে ইসলামকে যে বোধগম্য, ইসলামকে বোঝার মতো সুযোগ করে দিলেন, তখন একটা পর্যায়ে এসে পুরো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাংলাদেশের এই প্রেক্ষিতে আপনার মানুষের লাইফ স্টাইলকে তো পরিবর্তন করতে হবে। এই সমাজের মানুষগুলো তো আগে ইসলামকে চাইতে হবে। তারা হয়তো ইসলামের একটা পার্টিকুলার জায়গা থেকে, ইমোশনাল জায়গা থেকে ইসলামকে ট্রিট করছে, কিন্তু ইসলাম যে রাষ্ট্রীয় ভাবেও প্রতিষ্ঠা করা সম্ভব, এবং ইসলামের মধ্য দিয়ে যে আসলে সকলের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব, ইসলামের মধ্য দিয়ে শুধুমাত্র মুসলিমদের জন্য না, অমুসলিমদের জন্য তাদের অধিকারকে 100% নিশ্চিত করা সম্ভব, এই অনুভূতিটা সবার মাঝে আপনাকে জাগাতে হবে। সেই জায়গাটা তো সবার মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। দেন সকলের ঐক্যমতের ভিত্তিতেই সেখানে ইসলাম প্রতিষ্ঠা। এজন্য আমাদের জায়গাতে কথা হচ্ছে, গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, সকলের সাথে পরামর্শের ভিত্তিতে যে বিষয়গুলো, এগুলো ইসলামের সাথে মার্চ করতে হবে। কারণ একটা জায়গায় যে তারা জনগণের সকল ক্ষমতার উৎস, এখানে কিছুটা কন্ট্রাডিক্ট রয়েছে। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা। আর মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহ যতটুকু ক্ষমতা তাকে দেন, তিনি ততটুকু অ্যাপ্লাই করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে একাডেমিকলি ডিসকাশনের বিষয় রয়েছে, আর অনেক ব্রড লেভেল থেকে ডিসকাশনের বিষয় রয়েছে। বাট আমরা এতটুকু বলবো, আল্লাহর সার্বভৌমত্বের বিষয়ে যে জায়গায় প্রশ্ন রয়েছে গণতন্ত্রের, সেটার সাথে আমরা একমত নই। বাট যে বিষয়গুলো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রয়েছে, সেই বিষয়গুলোর সাথে আমরা একমত। বিশ্ব রাজনীতি পরিস্থিতিতে শিবিরের অবস্থান কি? আমরা কি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকব? আসলে এখন যে গ্লোবাল ভিলেজের যুগে আমরা বসবাস করছি, এখানে একটা মানুষ শুধুমাত্র কোন একটা পাড়ার নয়, তিনি শুধুমাত্র কোন একটা অঞ্চলের নয়, কোন একটা দেশের নয়, তিনি এখন ওয়ার্ল্ড যে ভিলেজ, সেটা একটা নাগরিক হিসেবেই জীবন পরিচালনা করে থাকেন। তো সে জায়গা থেকে বাংলাদেশে যে ফিলিস্তিনের ইস্যু হয়, আমরা সেটা নিয়ে কাজ করি। এছাড়া ইস্যু যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে, সেখানে আমরা সেটা সদস্য হিসেবেই কাজ করি। বার্ষিক বিভিন্ন কনফারেন্স সব বিভিন্ন ইস্যুতে আমাদের সবার সাথে যোগাযোগ রয়েছে।
এবং আমরা কোঅপারেশন করি। আমরা মালয়েশিয়া, টার্কি সব বিভিন্ন জায়গায় যখন যেখানে কনফারেন্স এবং আমাদের সদস্য সম্মেলনও বাংলাদেশের বাইরে বেশ কিছু সংগঠন, ছাত্র সংগঠন, ইউথ অর্গানাইজেশন তারা আসে। এভাবে করে আমাদের মধ্যে একটা কোঅপারেশনের মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করি। আমাদের দেশে ছাত্র রাজনীতি দরকার আছে কিনা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কতটুকু দরকার? প্রথমত হচ্ছে বাংলাদেশের সংবিধান আপনাকে রাজনীতির অধিকার দিয়েছে। আপনি চাইলেই রাজনৈতিক অধিকার বাংলাদেশ সংবিধান থেকে পান। এখন ক্যাম্পাস বেসড বা শিক্ষা প্রতিষ্ঠান বেসড আমাদের আলাদা আলাদা পলিসি রয়েছে। যেমন ধরুন বুয়েটের ক্ষেত্রে যেটা হয়েছে, আবরার ফাহাদের আগ পর্যন্ত সেখানে ওপেন বা হচ্ছে ছাত্র রাজনীতি সবার জন্য উন্মুক্ত ছিল। কিন্তু যখন আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটটা তৈরি হলো, তখন সেখানকার শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যে ছাত্র রাজনীতির কারণে আমাদের ভাইকে জীবন দিতে হয়, যে ছাত্র রাজনীতির কারণে এভাবে টর্চার সেল তৈরি করা হয়, এভাবে করে অমানবিক নির্যাতন করা হয়, তাহলে সেই ছাত্র রাজনীতি আমরা চাই না। এজন্য শিক্ষার্থীদের সেন্টিমেন্টের আলোকে ছাত্র শিবিরও আমাদের পজিশন থেকে আমরা আমাদের পলিসি গ্রহণ করি। এখন প্রসঙ্গ হচ্ছে যে ছাত্র রাজনীতির আসলে রূপরেখাটা কেমন হওয়া উচিত। আপনি যদি ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থেকে দেখেন, সেখানেও ছাত্র রাজনীতি, ইউথ অর্গানাইজেশন গুলো আছে। কারণ তারা কি করে, তারা তাদের ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে পলিসি মেকিং নিয়ে ডিবেট করে, তারা পাঠচক্র করে, তারা আমাদের মতো যে দায় চাপিয়ে দেয় না, কাদা ছড়াছড়ি করে না। তারা তাদের নিজস্ব ছাত্রদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির হয় এবং রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা ভয়েস রেজ করে, সবার ভিতরে জনমত গঠন করে। এখন আমাদের জায়গায় কি হয়, আমরা দেখেছি গত 15 বছর ছাত্রলীগ বা অন্য যারা ছিল হল দখল করতো, হলের সিটগুলো দখল করতো এবং সিটগুলো হচ্ছে তারা যাদেরকে দিত শুধুমাত্র তারাই থাকতে পারতো, তাদের দলীয় কর্মী, তাদের আনুগত্যশীল ব্যক্তি ছাড়া কারো হলে থাকার জন্য সুযোগ ছিল না। এরপরে সেখানে গেস্ট রুম কালচার, এর মধ্যে দিয়ে একটা টর্চার সেল তৈরি করা, জোর করে নিজেদের কর্মসূচি নিয়ে যাওয়া। এরপরে হচ্ছে শোডাউনের একটা রাজনীতি। খুব মজার একটা তথ্য শেয়ার করি। কিছুদিন আগে, আমি নাম বলবো না, একটা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন। আমি বললাম যে ভাই আমরা কিভাবে আপনাদের রাজনীতি নাই করলাম? বললো ভাই যে আপনাদের কারণে এখন আমরা হলে থাকতে পারি না, সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে হলে থাকতে দিচ্ছে না। তো বললাম ভাই হলে থাকবেন, আপনার মাস্টার্স কখন শেষ হয়েছে? বললো 8 বছর আগে মাস্টার্স শেষ হয়েছে। তো 8 বছর আগে মাস্টার্স শেষ হয়েছে, আপনি হলে থাকবেন কেন ভাই? বলে যে না আগে তো থাকতো, আগে তো আমাদের যারা বড় ভাইরা ছিল তারা হলে থাকতো, তারা 8 বছর না 18 বছর পর্যন্ত থাকলেও কোনো সমস্যা ছিল না। আর এখন মাস্টার শেষ করে 2 বছর পর সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে চাপ দিয়ে বের করে দিচ্ছে। তো বললাম এখানে আমাদের দায় কি? তো আপনারাই তো এটা করতেছেন। আমি বললাম না ভাই এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি, আমাদের দাবি তো। আরে ভাই এগুলো সব বুঝে আপনারা সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদেরকে মূলত এই কাজ করতেছেন। এরপর আরেকটা হচ্ছে আমরা এখন শোডাউন দিতে পারি না, শোডাউন দিতে গেলে সবাই আমাদেরকে নিয়ে ট্রল করে। আমরা ভাই অমুক ভাই তমুক ভাইয়ের যে হাজার হাজার পোস্টার, এগুলো ক্যাম্পাসে এখন ছড়াইতে পারতেছি না, দিলে হচ্ছে শিক্ষার্থীরা ছিঁড়ে ফেলতেছে। এটা আমরা কিভাবে নাই করলাম? আমরা নাই করেছি মূলত শিক্ষার্থীরা যা চায়, ছাত্র শিবির সেই জায়গাগুলোকেই আমরা ওন করি এবং সে আলোকে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে মানে দৃঢ় প্রতিজ্ঞ যে শিক্ষার্থীদের কল্যাণের বাহিরে কোনো ব্যক্তি কেন্দ্রিকতা, কোনো ব্যক্তি পূজা অথবা হচ্ছে ব্যক্তির স্বার্থ হাসিল নামক কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। ছাত্র রাজনীতি হবে ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্য। বাংলাদেশের পলিসি মেকিং এ ছাত্ররা ভূমিকা রাখবে, তাদের কাছ থেকে পলিসি পেপার আসবে যেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রাখবে। আমরা এমন ছাত্র রাজনীতি চাই এবং সেই ছাত্র রাজনীতি যতক্ষণ থাকবে, যতক্ষণ চলবে, ততক্ষণই আমরা সেটার সাথে সবাই আছি ইনশাআল্লাহ। আমরা শেষ করি প্রশ্ন। ঠিক আছে, শুকরিয়া। প্রিয় ভাই এবং বোনেরা, খুবই সংক্ষিপ্ত কয়েকটি বিষয়। নাম্বার 1 হচ্ছে, দেখুন প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে। আপনি নিজের কনসাস মাইন্ডের স্বপ্ন দেখেন, আবার সাবকনসাস বা আনকনসাসলি অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখেন। স্বপ্নগুলো কি নিয়ে? যদি খুব সংক্ষিপ্ত পরিসরে বলি যে আমি সমাজে একটু সম্মানের একটা পজিশন চাই, সেটা আমার একাডেমিক জায়গা থেকে হোক, আমার প্রফেশনাল জায়গা থেকে হোক, এই বিষয়গুলো মানুষ স্বপ্ন দেখে। সমাজে অন্তত আমি সম্মানের সাথে বেঁচে থাকবো, আমার জীবিকা নির্বাহের যে উপাদানগুলো রয়েছে সেটা আমি ভালোভাবে অর্জন করব, এই বেসিক কিছু বিষয় মানুষ চায়। আবার কিন্তু সেম হইতে বাবা মায়ের স্বপ্ন, যেটা আমি শুরুতে বলেছিলাম যে মানুষের মতো মানুষ হওয়া, এবং প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, বাবা মাকে সম্মানিত করতে পারে, সন্তানের কাছে সেই স্বপ্নগুলো পিতামাতা দেখেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি এক একজন একটা সাবজেক্টে এখানে পড়ছেন। এই পড়ার মধ্য দিয়ে আমাদের যেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সেই সাবজেক্টে
সবচেয়ে সেরা ব্যক্তিত্ব হবে, সবচেয়ে এক্সপার্ট হবেন। সবচেয়ে এক্সপার্ট হয়ে আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন সমাজের যে চাহিদাগুলো বা আপনার যে স্বপ্নগুলো, যে প্রত্যাশাগুলো, এগুলো বাস্তবায়ন করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। একটি প্রশ্ন আমি প্রশ্নোত্তর পর্বে বলেছি যে বিশ্ববিদ্যালয় আসলে কেন? বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে আপনি চিন্তাশীল মানুষ তৈরি করবে। বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেখান থেকে ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট হতে থাকবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এবং আমাদের চতুর্পাশে যত সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো শুধু সমস্যা হিসেবে বয়ানের মধ্যে থাকবে না, সেটা সমাধান করবে আপনি একটা দিক নির্দেশনা সেখান থেকে দিবেন। এজন্যই মূলত বিশ্ববিদ্যালয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের টোটাল এডুকেশন সিস্টেমের কারণে সেই বিষয়গুলো খুব ভালোভাবে, খুবই ব্রড লেভেল থেকে করতে পারছি না, সেটা খুবই লিমিটেড ওয়েতে আমাদের জন্য হয়। জ্ঞানের জায়গা যদি আমরা বলি, জ্ঞানকে যদি আপনি প্রশ্ন করেন জ্ঞান আসলে কি, নলেজ কি, নলেজ হচ্ছে কিছু ইনফরমেশনের নাম। এখন ইনফরমেশন দিয়ে আপনি করবেনটা কি? ইনফরমেশনকে আপনি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে আপনার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, একটা বুঝ তৈরি হবে, একটা বোধ তৈরি হবে, এবং এই বোধের মধ্য দিয়ে আপনি সমাজের ভালো এবং মন্দকে পার্থক্য করতে পারবেন। তাহলে এই নলেজ, এই উচ্চশিক্ষা যাই বলি না কেন, দিন শেষে আমার কাছে একটা বিষয় আসছে, সেটা হলো আমার একটা বিবেকবোধ তৈরি হবে, আমি ভালো মন্দের পার্থক্য করতে পারবো, সেই ক্যাপাসিটি আপনি অর্জন করবেন। আপনি এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন, আপনি চাইলে এখানে পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারেন, আবার চাইলে আপনি বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলতে পারেন। সবই আপনার জন্য এখানে সুযোগ আছে। আপনি চাইলে এখান থেকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে বের হইতে পারেন, আবার সবচেয়ে খারাপ মানুষ হিসেবে বের হইতে পারেন। আপনি চাইলে ভালো বন্ধু বাছাই করে তাদের সাথেও চলাফেরা করতে পারেন, আবার চাইলে খারাপ কিছু বন্ধু বাছাই করে তাদের সাথে চলাফেরা করেও নিজেকে নষ্ট করে দিতে পারেন। আপনি চাইলে এখানে প্রতিদিন নামাজও পড়তে পারেন, এরপর হচ্ছে আল্লাহর বিধানগুলোকে পালনও করতে পারেন, আবার আপনি যদি চান তাহলে আপনি হচ্ছে নাটক, সিনেমা, বিভিন্ন অনৈতিকতার সাথে লিপ্ত হয়ে আপনি নিজেকে ধ্বংস করে দিতে পারেন। তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন পরিবেশ। এখানে আপনি আপনার মতো করে যেভাবে চাইবেন ঠিক সেভাবে করে নিজেকে গড়ে তোলার একটা সুযোগ রয়েছে। আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, তখন আমাদের বাবা মারা গ্রাম থেকে আমাদের জন্য দোয়া করে পাঠিয়ে দিয়েছেন। তো পাঠানোর পর এখানে যখন এসেছিলাম, ছাত্র শিবির আমাদেরকে যে পরিবেশ দিয়েছিল, সেই পরিবেশের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে বা ফিল হচ্ছে এখনো পর্যন্ত যে আমাদের বাবা মা, আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নের দিকে ধাবিত হওয়ার জন্য যা যা পরিবেশ, আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছিলাম। আজকের আয়োজনের মধ্য দিয়ে মূলত আপনাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই গাইডলাইন, পাশাপাশি সেই পরিবেশের সাথে যাতে আপনারা অন্তর্ভুক্ত থাকেন, সেই পরিবেশের উপর যেন আপনারা টিকে থাকেন, এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষ মেসেজ দেওয়া হচ্ছে। মানুষের টেস্ট এবং চয়েস দুইটা বিষয় রয়েছে। এখন আপনার সেই টেস্টের পরিমাণ, আপনি কেমন জিনিস টেস্ট হিসেবে নিতে চান, সেটার উপর ডিপেন্ড করবে আপনার চয়েসটা কেমন হবে। আমরা আশা করব, প্রত্যাশা রাখবো আপনাদের কাছে যে আপনারা সমাজের সবচেয়ে ভালো উপাদানগুলোকে নিজেদের টেস্ট হিসেবে এবং চয়েস হিসেবে গ্রহণ করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জুলাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটি বড় ভূমিকা ছিল, অনেক বড় অবদান ছিল। যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছিল, আবু সাইদ সহ একদিনে 6 জন শাহাদাত বরণ করেছিল, তখন আমরা অনেকটা হতাশা কাজ করা শুরু করেছে আমাদের মাঝে, যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায়, সবাই যদি বাড়িতে চলে যায়, সবাইকে অনেকটা জোর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো ছেড়ে দিতে বাধ্য করেছিল। কিন্তু আমরা দেখেছি সেই সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো এসে সবাই একসাথে হয়ে গেল, এবং সবাই এই আন্দোলনকে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে দিল। এজন্য আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইদের জন্য দোয়া করছি, এবং যারা শহীদ হয়েছে, বিশেষ করে মুগ্ধ, ইয়ামিন, শাকিল, পারভেজ, শাহনেজ, অনেক ভাইরা শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকাটা শুধুমাত্র জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে না, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আপনাদের এই ভূমিকাকে, সাহসিকতাকে, আপনাদের মেধাকে কাজে লাগাবেন, সে প্রত্যাশা আমরা করছি। পাশাপাশি জুলাই নিয়ে আমাদের ভিতরে কিছু ক্রেডিট অথবা ক্রেডিটের রাজনীতি আমরা দেখেছি। কেউ কাউকে অবদানকে স্বীকার করতে চায় না। ছাত্র শিবির শুরু থেকে বলে আসছে, আমরা এখনো বলছি যে আন্দোলনটা কোনো একক ব্যক্তির মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তির পরিচালনায় হয়নি। এখানে সবাই নেতা ছিল, সবাই কর্মী ছিল, সবাই শহীদ হওয়ার তামান্না নিয়ে সেখানে গিয়েছিল। এজন্য এই আন্দোলনকে আমরা সবার হিসেবে স্বীকৃতি দিতে চাই, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিয়ে আগামী দিনে জুলাই এবং স্পিরিটকে ধারণ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এবং বোনেরা তাদের জায়গায় অবদান রাখবেন ইনশাআল্লাহ। এরপরে যে পয়েন্টটা বলতে চাই, আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। এখানে কোনো কিছুর অভাব নেই। এখানে অভাব হচ্ছে নৈতিকতার অভাব, এখানে অভাব হচ্ছে ভালো নেতৃত্বের অভাব।
আজকে দেখেন আমাদের যে পরিমাণ হিউম্যান রিসোর্স রয়েছে, এটা একটা দেশকে উন্নত করার জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করতে পারে, কিন্তু সেই হিউম্যান রিসোর্সকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। আমাদের কত চমৎকার বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের আয়ত্তে রয়েছে, সবচেয়ে বড় সি বিচ আমাদের আয়ত্তে রয়েছে, আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে, এখানে হিউজ পরিমাণ মাছের প্রজাতি রয়েছে। একটা গবেষণা উঠে এসেছে যে প্রায় 800 মিলিয়ন মেট্রিক টন মাছ এখান থেকে উৎপাদন করা সম্ভব, যার মূল্য দাঁড়ায় হচ্ছে 3,00,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কে ভাববে? কারা এই ব্লু ইকোনমিকে কাজে লাগানোর জন্য এই স্বপ্নগুলো দেখবে? এগুলো বাস্তবায়নটা কারা করবে? এটা একটা বড় প্রশ্ন। আমাদের মৌলভীবাজারে আপনারা অনেক আগে শুনেছেন কিনা জানি না, শুনে থাকবেন যে সেখানে ইউরেনিয়ামের একটা খোঁজ পাওয়া গিয়েছে। ইউরেনিয়াম আছে, এটা দিয়ে মানে অনেক বড় কিছু করা সম্ভব পারমাণবিক জায়গা থেকে। অথচ এটা নিয়ে আমাদের দেশের বাহিরের যারা আছে, হিলারি ক্লিন্টন 2012 সালে বাংলাদেশে এসেছিলেন, তিনি এসে বলেছেন বাংলাদেশের দুইটা স্পট, দুইটা জায়গা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো সেন্ট মার্টিন, আর একটা বলা হয়েছিল মৌলভীবাজারের যে কুলাউড়া পাহাড়, সেটার বিষয়ে বলা হয়েছিল। আমাদের দেশের বাহিরের লোকজন আমাদের দেশের ছোট ছোট জায়গাগুলোর দিকে নজর আছে, এখানকার যে একটা রিসোর্স রয়েছে সেটার দিকে নজর আছে, কিন্তু আমাদের রাজনীতিবিদদের কোনো নজর নেই। আমাদের রাজনীতিবিদরা এটা নিয়ে কখনো ভাবে না। আমি মাঝখানে মালয়েশিয়া গিয়েছিলাম, একটা খালের মধ্যে আমাদেরকে নৌকা ভ্রমণের জন্য নামাইছেন। তো দেখলাম যে এটা খুব চমৎকার, ভালো। আমি তখন বসে বসে কল্পনা করতেছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে অথবা প্রত্যেকটা ইউনিয়নে এভাবে খাল রয়েছে, আর নদী তো পুরো বাংলাদেশে এমন ভাবে বিস্তৃত রয়েছে, আমরা যদি নদীগুলোকে, খালগুলোকে যথাযথ কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশ বিশ্বের সেরা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। আমাদের দেশে বুড়িগঙ্গা আছে, ইন দ্য সেম ওয়েতে আপনি ইউকে লন্ডনের দিকে তাকান, তারা তাদের সেই নদীগুলোকে কি চমৎকার ভাবে ডিজাইন করেছে। আমাদের নদী তো নদী, বাট তাদের প্ল্যানার রয়েছে, তাদের স্বপ্ন দেখার মানুষ রয়েছে। আমাদের এখানে স্বপ্ন দেখার মানুষ নাই। আমাদের এখানে রাজনীতিবিদরা হচ্ছে কাদা ছোড়াছড়ি করবে সারাদিন, আর হচ্ছে আরেকজনকে গালি দিয়ে কিভাবে বক্তব্য দিবে এসব নিয়ে চিন্তা করে। আপনি কোন রাজনীতিবিদদের বক্তব্যের মধ্যে এই সম্ভাবনাগুলোকে কোনোদিন খুঁজে পাবেন না, এত এত সম্ভাবনা আমাদের দেশে রয়েছে। এর জন্য কারা করবে এটা? আপনাদেরকে করতে হবে। আপনাদের কাছে করার জন্য আমাদের আয়োজন, আমরা আপনাদের কাছে তুলে ধরছি যে বাংলাদেশের এই রাজনীতি সবকিছুকে পরিবর্তন করে এই সম্ভাবনাগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমার সর্বশেষ পয়েন্ট, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কি দুনিয়াতে আজীবন থেকে যাব? কতদিন থাকবো সেটাও কেউ জানি না, কতদিন থাকবো, কিন্তু যেতে যে হবে এটা সবাই নিশ্চিত জানি, আর টাইম ডেট এটা কেউ জানি না। তাহলে একটা নিশ্চিত গন্তব্যের দিকে আপনাকে আমাকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখুন পৃথিবীতে অনেকে অনেক বড়ত্ব প্রকাশ করেছে, অনেক ক্ষমতা দেখিয়েছে। ফিরাউন ক্ষমতা দেখিয়েছে, নমরুদ ক্ষমতা দেখিয়েছে, হামান কারুনরা ক্ষমতা দেখিয়েছে, আদ জাতি সামুদ জাতি তারা ক্ষমতা দেখিয়েছে। আমাদের বাংলাদেশে একজন অনেক ক্ষমতা দেখিয়েছে। কিন্তু দেখুন একটা কথা, এত ক্ষমতা এত বড়ত্বের পরেও পৃথিবীতে এখনো কোনো মানুষ দাঁড়িয়ে কথাটা বলতে পারেনি যে আমি মৃত্যুবরণ করব না। বলতে পারছে কেউ? এটা পারবে কেউ? সুযোগ নেই। তাহলে সে মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা যেটা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যে আল্লাহর আমলের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কে অগ্রগামী সেটা পরীক্ষা করতে চান। এখন আমাদের আমলগুলো আমরা কি করছি? প্রতিদিন 24 আওয়ার্স যা করি সবকিছু আমাদের আমল। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো আমার কিরামান কাতিবিন সম্মানিত লেখক সেটা লিপিবদ্ধ করছেন, এবং কাল কিয়ামতের মাঠে আমাকে এই লিপিবদ্ধ কিতাব পাঠ করতে দেওয়া হবে। আজকে আমরা এখানে যারা মুসলিম আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন আল্লাহর গোলামি করতে, এই গোলামির পথ থেকে যেন আমরা দূরে সরে না যাই। এখন গোলামি কতটুকু করবেন? কিছু মানলাম কিছু মানলাম, আমি নামাজও পড়লাম, আবার নামাজ থেকে বের হয়ে অনৈতিকতার সাথে জড়িত হয়ে গেলাম, মিথ্যা কথা বললাম, গীবত করলাম। আমি নামাজও পড়লাম, আমি আমার যখন জবে যাব, আমার যখন কর্মক্ষেত্রে যাব, সেখানে দুর্নীতি করে একটা রাষ্ট্রকে, একটা সমাজকে নষ্ট করে দিলাম। সবই করতেছি। কিন্তু এজন্য আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কি হলো কিছু মানো আর কিছু মানো না। এজন্য ইসলামের নীতিমালা হলো উদখুলু ফিস-সিলমি কাফা, আমরা আপনাকে সে আহ্বান জানাবো যে আহ্বান আল্লাহ তাআলা জানিয়েছেন। এখন আপনি যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? বলতে পারেন যে ভাই আল্লাহর তো ক্ষতি হয়ে যাবে, আমি বললাম না, বরং আমি যদি আল্লাহর গোলামি না করি, আমি যদি নেক আমল না করি, ক্ষতিটা আমার হয়। সূরা
আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে এবং মানুষ এবং জিন তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, নেকামল করার জন্য, ভালো কাজ করার জন্য। এখন তোমার যদি আমার এই ভালো কাজ ভালো না লাগে, আমার এই কথাগুলো ভালো না লাগে, ফানফুযু তুমি বের হয়ে যাও। কোথায় বের হবা? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আপনি পৃথিবীর যেখানেই যাবেন আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার সুযোগ আছে আপনার? কোনো সুযোগ নেই। এজন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহর এই গোলামির মধ্য দিয়ে আমরা আমাদের নিজের জীবনকে গড়ে তুলবো। ইসলামের ছাত্র শিবির আপনাকে শুধুমাত্র দুনিয়াতে সফল হতে বলবে না, বরং বিয়ন্ড দুনিয়ার সফলতা আপনাকে আখিরাতেও সফল হবে এবং আল্লাহর কাছে একদম প্রিয় বান্দা হিসেবে, প্রিয় গোলাম হিসেবে কাল কিয়ামতের মাঠে উপস্থিত হবেন। এজন্য আমাদের দোয়া হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা যতদিন দুনিয়া বেঁচে থাকবো দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে থাকবো, অন্যায়ের বিপক্ষে থাকবো, জুলুমের বিপক্ষে থাকবো, মাজলুমের পক্ষে থাকবো। এই সমাজে সত্যিকার অর্থে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব এবং এই জন্য আমাদের যত যোগ্যতা দরকার, যত দক্ষতা দরকার, শুধুমাত্র এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সেই যোগ্যতা দক্ষতার মধ্য দিয়ে এদেরকে সমাজের ফ্যাক্টর হিসেবে গড়ে তুলবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।